আলোচনা ভালো হচ্ছে কিন্তু ঐকমত্য হচ্ছে না। এদিকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। জানাবো ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব বাস্তবায়নের জন্য গণ অভ্যুত্থান হয়নি, বলছেন ফরহাদ মজহার। এবং সর্বশেষ জানাবো পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে পেটালেন জামাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আলোচনা ভালো হচ্ছে কিন্তু ঐকমত্য হচ্ছে না। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 32টি রাজনৈতিক দল নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। এর আগে দলগুলো কয়েক মাস ধরে নিজেদের বক্তব্য উপস্থাপন করার জন্য আলাদা আলাদা বৈঠক করার সুযোগ পেয়েছিল। তারপরেও 3 দিন ধরে ব্যাপক আলোচনা বিশ্লেষণ চলছে, কিন্তু কোনো বিষয়ে ঐকমত্য হচ্ছে না। মুজিবুর রহমান মঞ্জু বলেন, এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সহ কোনো বিষয়ে চূড়ান্ত ঐকমত্য পৌঁছানো যায়নি, যা খুব দুঃখজনক। আমরা যে যত কথাই বলি না কেন, জনগণ চায় আমরা একটা ঐকমত্যে পৌঁছাই। নাগরিকগণ এতদিন যাদেরকে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার কাছে ভয়ঙ্করভাবে নির্যাতিত হতে দেখেছেন, তারা যখন সংস্কারে অনগ্রহী হয় তখন জনগণ কিছুটা হলেও আশাহত হয়। এর আগে ঐকমত্য কমিশনের সভায় প্রদত্ত বক্তব্যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে দলের অভিমত তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতার চাইতেও মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রের ঐক্যের প্রতীক। প্রচলিত পদ্ধতিতে একজনকে পায়ে হাত দিয়ে সালাম করলেই রাষ্ট্রপতি হওয়া যায়। সেজন্য আমরা চাই প্রচলিত পদ্ধতির পরিবর্তন। রাষ্ট্রপতি নির্বাচনের সংসদ সদস্যের বাইরে একটা ইলেকটোরাল কলেজ গঠনের প্রস্তাবকে এবি পার্টি সমর্থন করে। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে, সেজন্যই বাংলাদেশে একজন ব্যক্তি যাতে 2বারের বেশি বিরামহীনভাবে বা অন্য যে কোনোভাবে প্রধানমন্ত্রী হতে না পারেন, সেই ব্যবস্থা প্রবর্তন করা প্রয়োজন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে প্রবর্তনের রাজনৈতিক সংস্কৃতি অনুপস্থিত বলে মনে করলেও জাতীয় ঐকমত্যের স্বার্থে এবি পার্টি তার অবস্থান পরিবর্তন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের পক্ষে মত দিয়েছে। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে শুরু করেছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের সংঘাত চলায় ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেছেন, ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনো অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন, দেশের তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে বহুস্তর বিশিষ্ট সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য। তিনি বলেছেন, ইসরায়েল তার দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ইরানে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিয়াকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়েছিল। ইসরায়েলি বিমানের আন্তর্জাতিক আকাশ সীমা লঙ্ঘনের আশঙ্কায় এসব বিমান এখনকার সীমান্তে টহল দিচ্ছে। এর আগে বুধবার দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুন্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোগান। ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে তিনি বলেন, নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুন্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এরদোয়ান বলেন, নেতানিয়াহু এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। টার্কিশ প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধী নেতানিয়াহু যেই গণহত্যা চালিয়েছেন, এর মাধ্যমে তিনি জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব বাস্তবায়নের জন্য গণ অভ্যুত্থান হয়নি, বলছেন ফরহাদ মজহার। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বকে জাতীয় নীতি আকারে গ্রহণ করি নাই। এই 3-0 তত্ত্বকে বাস্তবায়নের জন্য গণ অভ্যুত্থান হয়নি। আমি ইউনূস ভাইকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলছি কথাটা। এটা তার ভাবমূর্তিকে নষ্ট করে। এই বাজেটে তারা বলছে 3-0 বাস্তবায়ন করবে, কিন্তু এটার জন্য আমরা গণ অভ্যুত্থানটা করি নাই। 3-0 তত্ত্ব নিয়ে ফরহাদ মজহার বলেন, এই বাজেটে তারা বলছে তারা 3-0 বাস্তবায়ন করবে, কিন্তু এটার জন্য আমরা গণ অভ্যুত্থান করি নাই। আমরা চেয়েছি ভিন্ন ধরনের বাজেট, যেখানে লুটপাটতন্ত্রকে অবৈধ বলা হবে। এটা পেলেই যথেষ্ট।
আর তার তত্ত্ব সম্পর্কে আমাদের বক্তব্য আলাদা। সেটা আমরা আলাদা করব। এটা একটা ব্যক্তির স্বপ্ন, আমরা এটার প্রশংসা করি, কিন্তু আমাদের কথা তার এই তত্ত্ব বাজেট প্রস্তাবনায় কেন? আন্তর্জাতিকভাবে এটার খ্যাতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই তত্ত্ব সঠিকভাবে নেই। এটা আলোচনার অধিকার আমাদের আছে। তাকে অসম্মান করার জন্য বলছি না, তবে এটা যদি বাজেটে ঢোকান তাহলে তিনি অসম্মানিত হবেন। এই রাষ্ট্রচিন্তক বলেন, এই সরকার নির্বাচিত সরকার, তবে অন্তর্বর্তী বটে। আমাদের লুটেরা মাফিয়াতন্ত্রওয়ালারা বলে এটা অনির্বাচিত সরকার। এই সরকারকে আমরা মেনে নিয়েছি কেন? যেহেতু আমরা মনে করি জনগণ তাদের এটা দিয়েছে। কাজেই এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। তিনি বলেন, এই বাজেটটা আমাদের যথেষ্ট সন্তুষ্ট করতে পারে নাই। যে স্পিডটা আমরা বাজেটে দেখতে চেয়েছি সেটা দেখি নাই। গণঅভ্যুত্থানের পরে কালো টাকা সাদা হয় কোন যুক্তিতে? প্রশ্ন রেখে ফরহাদ মজার বলেন, লুটপাটতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান বিষয় হলো কালো টাকা সাদা করা। অবশ্যই এটাকে সংশোধন করতে হবে। কালো টাকা এখন সাদা হয় কোন যুক্তি? গণঅভ্যুত্থানের পরে এটা করার কোনো যুক্তি নেই। তিনি বলেন, বাজেটে সেনাবাহিনীর জন্য আমরা কিভাবে খরচ করি তার কোনো স্পষ্ট উল্লেখ নাই। এটা হতে পারে না। আমাদের এদিকে মায়ানমার, ওদিকে ভারত, তার মধ্যে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এটা করতে হলে এর জন্য খরচ আছে। এটা একটা ন্যায্য খরচ। সেই খরচ আমি কোথা থেকে তুলব, কে দেবে? এটা থাকতে হবে যে টাকাটা কোথায় খরচ হচ্ছে, বাজেটে খরচ কোথায় হচ্ছে। এটা লুকিয়ে রাখা একটি খারাপ লক্ষণ। ফরহাদ মজার বলেন, লুটেরা শ্রেণী আমলাতন্ত্রকে বহাল রাখার জন্য তাদের টাকার একটা অংশ খরচ করে। এখন আবার দেখবেন যে গণভোটের পর সাংবিধানিক বাধ্যবাধকতার নামে আমলাতন্ত্রকে রেখে দেয়া। একটা ছোট্ট শব্দ সাংবিধানিক ধারাবাহিকতা। তারা বলে এটা রাখতে হবে, আর এর নামে আমলাতন্ত্রকে রেখে দেয়। ৮ তারিখ যে একটা সরকার করলেন লুটপাটতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যই। কিন্তু আপনি একটা সরকার করেছেন, এই সরকারের আসলে কিন্তু কোনো ক্ষমতা নেই। এখন যে টিকে আছে এটা বিরাট ব্যাপার। দোয়া করেন। পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে পেটালেন জামাই। রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দাউদ মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামাণিক। সে একই এলাকার বাসিন্দা। অন্যদিকে আটকরা হলো মোহাম্মদ দাউদ মণ্ডল, তার ভাই মোহাম্মদ নাজমুল মণ্ডল এবং তার বাবা মোহাম্মদ মিজান মণ্ডল। স্থানীয়রা জানান, জামাই শ্বশুরের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেওয়ার কথা বলে মেয়ের জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে ১ লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামাণিক। পরে জমি দিতে না পারায় সাইদুল প্রামাণিকের কাছে টাকা ফেরত চান দাউদ মণ্ডল। ওই সময় ১ মাসের সময় নেন সাইদুল প্রামাণিক, কিন্তু ৬ বছরেও টাকা ফেরত দেননি তিনি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার বিচার সালিশ করেছেন, তবুও বিষয়টির সুরাহা হয়নি। পাওনা টাকা না পেয়ে সবশেষে বৃহস্পতিবার সাইদুল প্রামাণিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ মণ্ডল। এ সময় তাকে মারধর করা হয়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সাইদুল প্রামাণিককে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকায় দাউদ মণ্ডল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।